ওকে, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম বাংলাদেশ অ্যাফেয়ার্সে, আমরা ঠিক সেই জায়গা থেকে শুরু করব। অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আমরা গতদিন আলোচনা করেছিলাম 1969 সাল পর্যন্ত। আজকে 1969 সাল থেকে আমরা শুরু করব। সাতাশ মার্চ 1969 ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণ। ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণ। আমরা যদি পূর্বের ক্লাসটা একটু মনে করি, 25শে মার্চ 1969 আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিলেন। 25শে মার্চ ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি আবার আরেকজন জেনারেলের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। মাঝখানে একদিন সময় গেল, পরের দিন অর্থাৎ 27 মার্চ 1969 ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করে তিনি বললেন, আমি ক্ষমতায় থাকতে আসেনি, আমি ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে এসেছি। সুতরাং জনগণ নড়ে চড়ে বসলো যে আমাদের কাছে মনে হয় ক্ষমতাটা হস্তান্তর করবে। তো কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরিত হবে সেই ব্যাপারটি ইয়াহিয়া খান তাদেরকে খুঁজে দেখতে বললেন। বিভিন্ন জনকে নিয়ে আলোচনা করে এইভাবে প্রায় একটা বছর কেটে গেল বিভিন্ন প্রক্রিয়া শুরু করতে। তার কারণ আইয়ুব খান নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল মৌলিক গণতন্ত্রের মাধ্যমে। এরই প্রেক্ষাপটে তার ক্ষমতা গ্রহণ যখন 1 বছর পূর্তি হলো, তার পরের দিন 28 মার্চ 1969 ইয়াহিয়া খান কর্তৃক LFO বা লিগাল ফ্রেমওয়ার্ক বা বাংলাটা আইনগত কাঠামো আদেশ। অর্থাৎ ইয়াহিয়া খান 28 মার্চ 1969 সালে LFO ঘোষণা করলেন, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আইনগত কাঠামো আদেশ ঘোষণা করলেন। লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারটা কি? অর্থাৎ নির্বাচনী বিধিমালা। আমাদের বর্তমানে বাংলাদেশে RPO রয়েছে। এই RPOটা হচ্ছে নির্বাচনী বিভিন্ন বিধিমালা। তো অনুরূপভাবে ওই সময়ে LFO তিনি ঘোষণা করলেন। এই LFOর আওতায় কে নির্বাচন করতে পারবে, কে নির্বাচন করতে পারবে না, এই সমস্ত বিধিবিধানগুলো, নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, কে দায়িত্ব পালন করবে, এরিয়াটা কতটুকু হবে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি LFO ঘোষণা করলেন। LFO এইটা আপনার প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। প্রিলিতে এক কথায় আসতে পারে, আর রিটেনে এটা টিকা আকারে আসতে পারে। আইনগত কাঠামো আদেশ, যার বাংলাটা বাংলা বা ইংরেজি যে কোনোভাবেই কিন্তু এটা আসতে পারে। সুতরাং আপনারা ডিটেলস এটা পড়বেন। LFOর আওতায় ইয়াহিয়া খান বললেন, পাকিস্তানে 2টা নির্বাচন হবে। একটা সমগ্র পাকিস্তান ব্যাপী, যেটাকে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন হিসাবে অভিহিত করা হবে। আর ওই সময় পাকিস্তানে যে 5টা প্রদেশ ছিল, ওই 5টা প্রদেশে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো পাকিস্তান জাতীয় পরিষদের যে নির্বাচন, এই নির্বাচনের জন্য তিনি ডেট নির্ধারণ করলেন 7 ডিসেম্বর 1970। 7 ডিসেম্বর 1970 পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন। অর্থাৎ সমগ্র পাকিস্তান ব্যাপী এই নির্বাচনটা হবে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে। তো এই জাতীয় পরিষদের নির্বাচনে এখানে মোট আসন, যেটা একাধিক বা চাকরির পরীক্ষাতে এসেছে, মোট আসন
পূর্ব, প্রথমে পশ্চিম পাকিস্তানটা দেই। পশ্চিম পাকিস্তানে 162 যোগ 7 169, অর্থাৎ সাধারণ আসন 162টি আর মহিলা আসন সংরক্ষিত নারীদের জন্য, আর সাধারণ আসন 162টি, সংরক্ষিত মহিলা আসন 7টি, মোট 169টি। সরি, পশ্চিম পাকিস্তানে ভুল হয়েছে, 144 যোগ 6 138 যোগ 6 144টি, আর পূর্ব পাকিস্তানে আসন 162 যোগ 7 169। এই হচ্ছে মোট 300, আমরা যদি এখানে না লিখে নিচে দেই, অর্থাৎ 300 যোগ 13, মোট 313টি, টোটাল 313টি আসন। এটা জনসংখ্যার ভিত্তিতে যেহেতু ডিভাইডেডটা করা হয়েছিল, অর্থাৎ এখানে যে সমগ্র পাকিস্তানে এই জায়গাতে রয়েছে 4টি প্রদেশ, আর এই জায়গাতে রয়েছে 1টি প্রদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান। তো সব মিলিয়ে এখানে আসন 313টি, আমাদের পূর্ব পাকিস্তানে 169টি, পশ্চিম পাকিস্তানে 144টি। এর ফলাফলটা কি ছিল? ফলাফল, আওয়ামী লীগ আসন লাভ 160 সংরক্ষিত মহিলা আসন। ওখানে নির্বাচন হবে না, সাধারণ আসনে যে যতটি আসন পাবে সেটার উপরে রেশিও করে বাকি আসনটা নির্ধারণ করা হবে। 160 যোগ 7 167টি। পাকিস্তান পিপুলস পার্টি, যেটাকে পিপিপি, পাকিস্তান পিপুলস পার্টি পিপিপি, যার নেতা জুলফিকার আলী ভুট্টো, এরা পেল 82 যোগ 6 88টি। এই দুইটা দলই চোখে পড়ার মতো। পরবর্তীতে অবশ্য আর একটা দল এসে এর সঙ্গে যোগ হয়েছিল, সে 83 হয়েছিল, কিন্তু প্রথমত পেয়েছিল 82টি। 82 যোগ 6 88টি। সুতরাং আওয়ামী লীগ এককভাবে এখানে জয়লাভ করলো। 300 আসনের মধ্যে তার দরকার ছিল সাধারণের ইয়ার মধ্যে 151টি, আর সংরক্ষিত মহিলা আসন দিয়ে আরও বেশি রয়েছে। তো সুতরাং আওয়ামী লীগ এককভাবে 167টি আসন পেয়ে এই পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে জয়লাভ করলো। এখানে মজার ব্যাপারটা দেখেন, আমাদের পূর্ব পাকিস্তানে আসন ছিল 162টি, আওয়ামী লীগ এখানে আসন পেল 160টি। তো আওয়ামী লীগ এই নির্বাচনে সমগ্র পাকিস্তানে সে ক্যান্ডিডেট দিতে পারত, অর্থাৎ 300টা আসনেই ক্যান্ডিডেট দিতে পারত, কিন্তু আওয়ামী লীগ সে সমগ্র পাকিস্তানে ক্যান্ডিডেট দেয়নি। শুধুমাত্র পূর্ব পাকিস্তান, আমাদের এই বর্তমান যে বাংলাদেশ, এখানে যে 162টা আসন ছিল, সেই 162টা আসনে আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিয়েছিল। আওয়ামী লীগ এই নির্বাচনে 160টি আসন পেল। আমাদের পূর্ব পাকিস্তানে তারা 2টা আসনে পরাজিত হয়েছিল। তার মানে এই অঞ্চলে 2টা আসনে আওয়ামী লীগ পরাজিত, আর বাকি আসনগুলিতে জয়লাভ করছে। 2টা আসন কোথায় ছিল? একটা ময়মনসিংহ আর আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। ময়মনসিংহে এখানে পিডিপি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি নামে একটা লোকাল দল ছিল, যেখানে নুরুল আমিন, আপনাদের মনে আছে কিনা, 1952 সালে ভাষা আন্দোলনের সময় আমাদের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এই নুরুল আমিন, তার বাড়ি ময়মনসিংহে, সে একটা লোকাল পার্টি গঠন করেছিল, পিডিপি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। তো এই পিডিপি
নুরুল আমিন সে ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে ময়মনসিংহ অঞ্চলে সেখানে আসন পেয়েছিল। আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজা ত্রিদিব রায়, এই ত্রিদিব রায় সে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সেখানে জয়লাভ করে। অর্থাৎ পিডিপি এবং স্বতন্ত্র এই দুইটা দল দুইটা আসন এখানে পেয়েছিল, আর বাকি জায়গাতে আওয়ামী লীগ জয়লাভ করে। জাতীয় পরিষদের নির্বাচন, এরপরে ওই LF ওর আওতায় তখন এখানে যে মোট 5টা প্রদেশ, এই 5টা প্রদেশে আবার প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হলো। এখন ওই প্রাদেশিক নির্বাচনের তারিখ এবং আসন সংখ্যাটা দেখবেন। প্রাদেশিক পরিষদের নির্বাচনের ক্ষেত্রে 17ই ডিসেম্বর 1970 / 17ই জানুয়ারি 1971। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন, তার মানে 5টা প্রদেশের মধ্যে একটা প্রদেশের নির্বাচন। এখন এখানে 2টা তারিখ রয়েছে। এই কোশ্চেনটা যদি পরীক্ষাতে আসে যে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন কবে হয়েছিল, তো এর মূল ফ্যাক্টটা আপনারা জেনে রাখেন। LF ওর আওতায় ইয়াহিয়া খান বললেন যে 7 ডিসেম্বর হবে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন, আর 17ই ডিসেম্বর হবে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই ঘোষণাটা কিন্তু অনেক আগেই দিয়েছিল। পরবর্তীতে নভেম্বর মাসে আমাদের এই অঞ্চলে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় গোর্কি। এই ঘূর্ণিঝড় গোর্কিতে আমাদের এই পূর্ব পাকিস্তানে প্রায় 3 লক্ষ লোক মারা গিয়েছিল। তো এই এত বড় একটা ম্যাসাকারের পরিপ্রেক্ষিতে তখন ইয়াহিয়া খান বললেন যে যেহেতু বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো জাতীয় পরিষদের নির্বাচনটা নির্দিষ্ট সময়ে হোক, আর প্রাদেশিক পরিষদের নির্বাচনের কিছু অঞ্চলে তোমরা 1 মাস পিছিয়ে দাও। অর্থাৎ ঘূর্ণিঝড়ে যে সমস্ত উপকূলীয় এলাকা বেশি আক্রান্ত হয়েছিল বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে, এই সমস্ত উপকূলীয় অঞ্চলে নির্বাচনটা 1 মাস পিছিয়ে দিয়ে 17ই জানুয়ারি 1971 করা হয়, আর 17ই ডিসেম্বর 1970 বাকি আসনগুলিতে নির্বাচনটা করা হয়েছিল। এখন এখানে যদি পরীক্ষাতে তারিখ আসে যে কবে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল, আপনারা সর্বপ্রথমে দেখবেন 17ই ডিসেম্বর 1970। যদি 17ই ডিসেম্বর 1970 না থাকে তখন আপনি 17ই জানুয়ারি, যদি দুইটাই থাকে, তার দুইটাই থাকলে আপনি 17ই ডিসেম্বর দিবেন। তার কারণ ওখানে বেশি সংখ্যক আসনে নির্বাচনটা হয়েছিল। এই নির্বাচনে মোট আসন কত ছিল? মোট আসন 300 + 10, 310টি। অর্থাৎ সাধারণ নির্বাচনের জন্য 300টি, আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন 10টি, মোট 310টি আসন। এর ফলাফল আওয়ামী লীগ আসন লাভ 288, আর রেশিও অনুসারে সংরক্ষিত মহিলা আসনের 10, 298টি। এটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচনে। তো এখন এই আসন সংখ্যাগুলি চাকরির পরীক্ষাতে একাধিকবার আসছে। এখানে কয়েকটা আসন: 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1970 সালে জাতীয় নির্বাচন, 70 সালের প্রাদেশিক নির্বাচন। এই নির্বাচনগুলিতে আপনাদের আসন সংখ্যা যখন একটা একটা পড়েন তখন মনে থাকে, কিন্তু সবগুলা যখন আপনারা একসঙ্গে পড়েন তখন কিন্তু আপনাদের মনে থাকে না। আপনারা মনে করতে পারেন কিনা যে 1954 সালে যে প্রাদেশিক পরিষদের অর্থাৎ পূর্ব বাংলা, এটা পূর্ব বাংলা 1954, আর 1970 সালে যে নির্বাচনটা সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। তার কারণ 1956 সালে এই পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়েছিল। তো আমি যদি এক নজরে এই আসনগুলি দেখাই,
যে এর মধ্যে যে আসন অর্থাৎ 309, 237, 223, 9, এরপরে গুরুত্বপূর্ণগুলি 313, 162, 169, 160, 167, 288, 298। অর্থাৎ এই সংখ্যাগুলি আপনি নিজেই খাতাতে লিখবেন। লেখার পরে আপনি নিজেই বলার চেষ্টা করবেন যে আসলে এই আসনগুলি কোন কোন নির্বাচনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি যদি এক নজরে বলে দিই আপনার যে 309 অর্থাৎ 1954 সালে পূর্ব বাংলার যে প্রাদেশিক পরিষদের নির্বাচন, সেখানে মোট আসন ছিল 309টি। ওই নির্বাচনে মুসলিম আসন ছিল 237টি, যুক্ত ফ্রন্ট পেয়েছিল 223টি, মুসলিম লীগ পেয়েছিল 9টি। তার মানে এখান থেকে এইটা মোটা দাগে 1954 সালের নির্বাচন। এখান থেকে এইদিকে আসছে 1970 সালের জাতীয় পরিষদের নির্বাচন। জাতীয় পরিষদের নির্বাচনে মোট আসন 313টি। আমাদের পূর্ব পাকিস্তানের জন্য আসন ছিল 162টি, মহিলা আসন ছাড়া। আওয়ামী লীগ মহিলা আসন সহ মোট আসন ছিল 169টি। আওয়ামী লীগ মহিলা আসন ছাড়া পেয়েছিল 160টি, আর আওয়ামী লীগ মোট আসন পেয়েছিল মহিলা আসন সহ 167টি। আর এটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন। আওয়ামী লীগ পেয়েছিল 288টি, আর মহিলা আসন সহ পেয়েছিল 298টি। এখানে আরেকটা রয়েছে যে মোট আসন ছিল 310টি। তো এখানে 309, 313, 310 এই তিনটা সংখ্যাও আপনি আলাদাভাবে মনে রাখতে পারেন। তার কারণ 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট আসন, জাতীয় পরিষদের নির্বাচন 70 সালে, আর 70 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন। সুতরাং আপনারা কেয়ারফুলি সংখ্যাগুলি নিজের মতো করে সাজিয়ে মনে রাখার চেষ্টা করবেন। এবং এখন শুনছেন, লিখছেন, যদি আপনি 1 ঘন্টা ধরে মুখস্থ করেন তারপরেও কিন্তু আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। সুতরাং নির্বাচন ধরে আপনি পড়লে আশা করি আপনার এখান থেকে ভুল হবে না। আচ্ছা, এই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে জাতীয় পরিষদের নির্বাচন এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়লাভ করলো। এরপর থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করেই মূলত আমাদের মুক্তিযুদ্ধের যে মূল ঘটনাটা শুরু হলো। এখন 1971 সালের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে ভাইবাতে যদি কোশ্চিন করা হয়, এবং আমি যদি এক বাক্যে আপনাদের কোশ্চিন করি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রধান কারণ কি, এক বাক্যে 2-3টা ওয়ার্ডে আপনারা লিখুন তো। আপনাদের জন্য কোশ্চিন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রধান কারণ কি? একটা কারণ, প্রত্যক্ষ প্রধান কারণ কি? আপনারা লিখে জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রধান কারণ। ফোকাস তো আবার আজকে ডিস্টার্ব করছে। বৈষম্য, আসলে বৈষম্য নয়, বৈষম্য তো রয়েছেই, সেটা হচ্ছে পরোক্ষ কারণের মধ্যে। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের প্রধান কারণটা শুরুই হয়েছিল 1970 সালের নির্বাচনকে কেন্দ্র করে। তার কারণ যে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো, কিন্তু আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলো না। এর আগে যেগুলো রয়েছে সেগুলো তো বৈষম্য রয়েছেই, কিন্তু সেগুলো ফোকাসে আসে নাই।
এইটা ৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো, আওয়ামী লীগ সরকার গঠন করবে, কিন্তু পাকিস্তান সরকার আওয়ামী লীগের কাছে ক্ষমতা ছাড়তে নারাজ। এইটাকে কেন্দ্র করেই মূলত আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারটি চলে আসছে। এইটা ৭০ সালের জানুয়ারি মাসে যে নির্বাচনটা হলো, এর মধ্যে তখন ইয়াহিয়া খান ঘোষণা করলেন যে ঠিক আছে, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে জয়লাভ করেছে, আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে ঘোষণা দিয়ে দিল। এরা কিছুটা আশ্বস্ত হলো। কিন্তু পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টো যে দ্বিতীয় সর্বোচ্চ আসনটি পেয়েছিল, এদিকে পিপিপি যে মোট ৮৮টি, তখন জুলফিকার আলী ভুট্টো সে বেঁকে বসল। ইয়াহিয়া খান ঘোষণা দিল যে আগামী ৩ মার্চ ১৯৭১ আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু তখন জুলফিকার আলী ভুট্টো সে বেঁকে বসে বলল যে আওয়ামী লীগ একটা আঞ্চলিক দল, সে শুধুমাত্র পূর্ব পাকিস্তানে আসন দিয়েছে, সুতরাং আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে না, আমরা শপথ নিতে ঢাকাতে যাব না। এটাকে কেন্দ্র করে তখন টালমাটাল অবস্থা সৃষ্টি হলো। ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর দ্বারা ম্যানেজড হয়ে গেল। এরপরে ইয়াহিয়া খান তখন বাধ্য হলো যে আগামী ৩ মার্চ আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের যে তারিখটা ছিল সেটাকে আপাতত স্থগিত করা হলো। এই যে ঘোষণা, এই ঘোষণার পর থেকেই মূলত আমাদের মুক্তিযুদ্ধের আরেকটা অধ্যায় সূচিত হলো। অর্থাৎ ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬শে মার্চ, এই ২৬ দিন যে ঘটনাগুলি রয়েছে, আমাদের চাকরির পরীক্ষাতে একাধিকবার এখান থেকে কোশ্চিন আসছে। তো এখন এই ২৬শে মার্চ ১৯৭১ মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আগ পর্যন্ত এখানে কোন কোন ঘটনাগুলি আমাদের পরীক্ষাতে আসার মতো, আমরা ধারাবাহিকভাবে সেটা এখন আলোচনা করব। অর্থাৎ ১৯৭১ সালের মার্চের গুরুত্বপূর্ণ ঘটনা। ৭১ সালে মার্চ মাসে যে সমস্ত ঘটনাগুলি রয়েছে, প্রথমে ১ মার্চ ১৯৭১ ইয়াহিয়া খান কর্তৃক ৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য অ্যাসেম্বলি স্থগিত ঘোষণা কর্তৃক ঢাকায় অনুষ্ঠিতব্য অ্যাসেম্বলি স্থগিত ঘোষণা। এই ১ তারিখে যখন ইয়াহিয়া খান ঘোষণা করলো যে যে অ্যাসেম্বলিটা ঢাকায় বসার কথা ছিল ৩ তারিখে, সেইটা আপাতত স্থগিত করা হলো। এই ঘোষণার সঙ্গে সঙ্গে তখন বাঙালিরা বুঝে ফেললো যে পাকিস্তানিরা আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না, সুতরাং এটাকে আমাদের অধিকারটা আদায় করে নিতে হবে। এই ১ তারিখে ঘোষণার পরে তখন ২ মার্চ ১৯৭১ এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন বাংলাদেশের যে পতাকাটা তৈরি করা হয়েছিল, ওই পতাকাটা সর্বপ্রথমে উত্তোলন করা হলো। তার মানে পাকিস্তান রাষ্ট্র রয়েছে, তার ভেতরে এই অঞ্চলের ছাত্র জনতা তারা এই পতাকা উত্তোলন করলেন ২ মার্চ। এরপরে ৩ মার্চ ১৯৭১ পল্টনে ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা এই ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক তারা পল্টনে একটা সভা আহ্বান করলেন এবং এই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির পিতা হিসাবে সে সময় ঘোষণা করা হলো। এবং ৩ মার্চ ওখানে বঙ্গবন্ধু ওই সভায় গিয়েছিলেন এবং ৩ মার্চ ওই সভায় বঙ্গবন্ধু বললেন আগামী ৬ মার্চ পর্যন্ত অর্ধদিবস হরতাল চলবে এবং অনির্দিষ্ট কালের জন্য অসহযোগ আন্দোলন চলবে। আমি এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ ৩ থেকে ৬ মার্চ অর্ধদিবস
হরতাল আর অনির্দিষ্ট কালের জন্য অসহযোগ আন্দোলন চলবে। মানে অর্ধ দিবস হরতালে সব কিছু বন্ধ থাকবে অর্ধেক বেলা পর্যন্ত। আর অসহযোগ আন্দোলন যেটা মানে কিছু কাজ চলবে, কিছু কাজ বন্ধ থাকবে। তো তিনি বললেন যে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত অসহযোগ আন্দোলনটা চলবে, আর 6 তারিখ পর্যন্ত অর্ধ দিবস হরতাল চলে। আমরা 7 তারিখে আবার জনসভা করে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। তো এখন এই যে অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলনটা চলেছিল 25 মার্চ পর্যন্ত। 25 মার্চ 1971 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলনটা চলেছিল। এখন এই অর্ধ দিবস হরতাল 6 তারিখ পর্যন্ত চলার পরে 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, সরোয়ার্দী উদ্যান যেটাকে বলা হচ্ছে, এই রেসকোর্স ময়দানে জনসভার আয়োজন করা হলো। ওই জনসভায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ তিনি দিলেন। 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। এই ঐতিহাসিক ভাষণ বেলা 3টা 20 মিনিটে শুরু হয় এবং এখানে 18 মিনিট 19 সেকেন্ড, কোনো বইয়ে এটা 19 মিনিটের কথা বলা হয়। 18 মিনিট 19 সেকেন্ড বা 19 মিনিটের সে ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু প্রদান করলেন। এই ভাষণে তিনি 4টা দাবি উত্থাপন করেছিল। 4টা দাবির মধ্যে কি? 1 নম্বরে ছিল যে সামরিক আইন প্রত্যাহার, অর্থাৎ ইয়াহিয়া খান যে সামরিক আইনটা করেছিলেন, সামরিক আইন প্রত্যাহার। 2 সেনাবাহিনী ব্যারাকে ফেরত, অর্থাৎ সেনাবাহিনী যে মাঠে নামিয়েছিল সেনাবাহিনীকে আবার ব্যারাকে ফেরত গ্রহণ। 3 সেনাবাহিনী কর্তৃক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার করা। 4 নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমি যদি আবার রিপিট করি যে সামরিক আইন প্রত্যাহার, সেনা সদস্যদের ব্যারাকে ফেরত গ্রহণ, 3 সেনা সদস্য কর্তৃক হত্যাকাণ্ডের বিচার, আর 4 নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। এই 4টা প্রধান দাবি বঙ্গবন্ধুর এই 18 মিনিট 19 সেকেন্ডের ভাষণের মধ্যে ছিল। আর এই ভাষণটি আমাদের সবারই কম বেশি জানা, এবং এই ভাষণটি এখন আপনারা পুরাটা মুখস্থ করবেন। তার কারণ এর ভেতর থেকে আপনার প্রিলি, রিটেন, ভাইবা যে কোনো জায়গাতে এটা আসতে পারে। রিটেন এটা টিকা আকারে আসতে পারে, শুধুমাত্র ভাষণটা আসতে পারে, বা ভাইবা বোর্ডে আপনাকে এর ভেতর থেকে যে কোনো লাইন ধরতে পারে, বা আপনাকে পুরা ভাষণটাই বলতে হতে পারে, যার পরিপ্রেক্ষিতে আপনারা এটা পুরাটাই মুখস্থ করবেন। বঙ্গবন্ধুর এই ভাষণটি দেওয়ার পরে তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 5 এপ্রিল 1971 নিউজ উইক নামে একটা ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশিত হয়। এই সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকে বঙ্গবন্ধুর এই ভাষণের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকে বললেন যে পয়েট অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির কবি। তিনি যত সুন্দরভাবে, মানে একটা অলিখিত ভাষণের তার সামনে কোনো স্ক্রিপ্ট নেই, সে একের পর এক চমৎকারভাবে তিনি বলে যাচ্ছেন, তাকে পয়েট অফ পলিটিক্স হিসাবে এই নিউজ উইক পত্রিকায় 5 এপ্রিল 1971 তাকে অভিহিত করা হয়। এবং আমাদের সেই বিখ্যাত কবি নির্মলেন্দু গুণ 7 মার্চের ভাষণকে রাজনৈতিক কাব্য হিসাবে তিনি অভিহিত করেছেন। 7 মার্চের ভাষণ এটা পৃথিবীতে, অর্থাৎ 2017 সালে ইউনেস্কো
তারা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে 7ই মার্চের ভাষণকে তারা অন্তর্ভুক্ত করে, অর্থাৎ 30 অক্টোবর 2017 ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে এটা লিপিবদ্ধ করে। পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো ভাষণ, বিখ্যাত ভাষণ হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 220টি ভাষণ তারা লিপিবদ্ধ করেছে। এই 220টি সর্বশ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ তৃতীয়। 220টি সর্বশ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণটি ছিল তৃতীয়। প্রথম ভাষণটি 1865 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রেসিডেন্ট জন আব্রাহাম লিঙ্কনের গ্যাটিসবার্গের ভাষণ। আর দ্বিতীয় ভাষণটি ছিল 1963 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত রাজনীতিবিদ মার্টিন লুথার কিং, আই হ্যাভ এ ড্রিম, যেটা মানুষজনকে উদ্বুদ্ধ করার জন্য ওই আই হ্যাভ এ ড্রিম যে বিখ্যাত ভাষণটি, সেটা ছিল দ্বিতীয়। আর বঙ্গবন্ধুর ভাষণটি ছিল তৃতীয়, অর্থাৎ 7 মার্চ 1971। আব্রাহাম লিঙ্কনেরটা প্রথম, মার্টিন লুথার কিংয়েরটা দ্বিতীয়, আর বঙ্গবন্ধুর ভাষণটা এ পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তৃতীয় ভাষণ হিসাবে পরিগণিত হয়েছে। 7ই মার্চের ভাষণে সরাসরি স্বাধীনতা ঘোষণা করা হলো না, কিন্তু স্বাধীনতার কোনো অংশ বাদ রাখা হলো না। অঘোষিতভাবে স্বাধীনতার জন্য বাঙালিরা তার ভাষণের মধ্য দিয়ে তারা প্রস্তুতি নেওয়া শুরু করলো এবং তারা ঝাঁপিয়ে পড়লো। এই 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত এর মধ্যে প্রতিটা ঘন্টায়, প্রতিটা ক্ষণে বাংলাদেশের যে মুভমেন্ট সেটা চেঞ্জ হতে লাগলো। 7ই মার্চের ভাষণের পরে একটা অচল অবস্থা সৃষ্টি হয়ে গেল। তখন পাকিস্তানিরাও ওয়েট করছে যে কি হয়, তাদেরকে প্রেশার ক্রিয়েট করে এটাকে দমানো যায় কি না। এর মধ্যে ইয়াহিয়া খান বললেন যে আমি পূর্ব পাকিস্তানে যাব, আমি বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনায় বসব। এরকম ঘোষণা দেওয়ার তিনি আসার যখন প্রস্তুতি নিলেন, ঠিক তার আগে 14ই মার্চ 1971 বঙ্গবন্ধু 35টি দাবি তিনি উত্থাপন করলেন। বঙ্গবন্ধু কর্তৃক 35 দফা উত্থাপন। 14ই মার্চ 1971 বঙ্গবন্ধু, ওইটা খুলে দাও, 35 দফা উত্থাপন করলেন। এরপরে 15ই মার্চ 1971 ইয়াহিয়া খানের ঢাকা আগমন। তিনি আলোচনার জন্য ঢাকায় আসলেন। ঢাকায় এসে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করার আগেই তিনি এইদিকে তার যে সমস্ত সেনা সদস্য ছিল তাদেরকে তিনি বিভিন্ন ইনস্ট্রাকশন দিলেন এবং তাদেরকে প্রস্তুত হতে বললেন। বঙ্গবন্ধুর সঙ্গে তিনি আলোচনায় বসলেন, কিন্তু নামে মাত্র আলোচনা। 25শে মার্চ অর্থাৎ এর মাঝখানে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনায় বসে যখন আলোচনাটা ফলপ্রসূ হলো না, তখন ইয়াহিয়া খান বললেন যে ক্ষমতার ভাগীদার তো আমি নই, ক্ষমতার ভাগীদার জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিব। সুতরাং আলোচনার জন্য জুলফিকার আলী ভুট্টোকে দরকার হবে। তখন তিনি পশ্চিম পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টোকে ডেকে পাঠালেন। তখন তারা 3 জন মিলে আলোচনায় বসলেন, বঙ্গবন্ধু, জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান। পরবর্তীতে ইয়াহিয়া খান বললেন যে আমি তো আর্মি পার্সন, আপনারা রাজনীতিবিদ, সুতরাং আপনারা আলোচনায় বসুন। তখন বঙ্গবন্ধু এবং জুলফিকার আলী ভুট্টোকে আলাদাভাবে বসিয়ে দেওয়া হলো এবং এও বলে ইয়াহিয়া খান হুঁশিয়ারি করলেন যে আপনারা একটা রেজাল্ট বের করবেন, যদি কোনো রেজাল্ট বের করতে না পারেন আমি আমার সিদ্ধান্ত চাপিয়ে দিব।
তার মানে সে মনে মনে বা এদিকে গোপনে সে পরিকল্পনাটা করে রেখেছে যে আসলে সে কোন অ্যাকশনে যাবে। যখন বঙ্গবন্ধু এবং ভুট্টোর আলোচনাটা ব্যর্থ হলো, তখন 25শে মার্চ সেই পূর্ব পরিকল্পিতভাবে অপারেশন সার্চলাইট, জঘন্যতম হত্যাকাণ্ড বাঙালির উপরে করা হলো। 25 মার্চ 1971 অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইট 25শে মার্চ এটা রাত 11:30 শুরু করা হয়। এখানে একটু বলতে হয়, অপারেশন সার্চলাইট এটা 25শে মার্চ রাতের বেলায় করা হয়েছে, কিন্তু এটা পরিকল্পনাটা করা হয়েছে 16ই মার্চ, মানে দায়িত্ব দেওয়া হয়েছে, আর 17ই মার্চ এর পরিপূর্ণ 17ই মার্চ 1971 এটার পরিকল্পনা করা হয়েছে। এখানে দুইজন ব্যক্তিকে এই অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। একজন হচ্ছে খাদিম হুসাইন রাজা এবং রাও ফরমান আলী। খাদিম হুসাইন রাজা এবং রাও ফরমান আলী এই দুইজন ব্যক্তিকে ইয়াহিয়া খান অপারেশন সার্চলাইট বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়েছিলেন, এবং তারা অলিখিতভাবে কোনো ডকুমেন্টস নাই এর, যে কাগজে কলমে লিখে যে এই করব তা নয়, তারা তাদের মতো করে এটা সাজিয়েছিল। এবং এখানে দুইজন ব্যক্তিকে, একজনকে দেওয়া হয়েছিল ঢাকা শহরটা ক্যাপচার করার জন্য, আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমগ্র পূর্ব পাকিস্তানকে ক্যাপচার করার জন্য। তাদের এই পরিকল্পনা ছিল রাত 12টার পরে তারা অপারেশনে যাবে, কিন্তু তারা চিন্তা করলো যে অপারেশনটা শেষ করতে বা কোনো জায়গায় বাধা আসতে পারে, সুতরাং তারা 12টার আগেই, আধা ঘন্টা আগেই 11:30টায় তারা এই অপারেশনটা শুরু করে। এবং অপারেশনটা শুরু করেছিল, অর্থাৎ এখন যে তেজগাঁও, যেখানে পুরাতন বিমানবন্দর, এখানে আগে ক্যান্টনমেন্টটা ছিল, এই তেজগাঁও ক্যান্টনমেন্ট থেকে তারা 3টা ভাগে বিভক্ত হয়ে অপারেশনটা চালাবে। ওখান থেকে বের হয়ে ফার্ম গেটে এসে একটা গ্রুপ যাবে রাজারবাগ পুলিশ লাইনে, এবং এই 25শে মার্চ অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সর্বপ্রথম তারা পরিকল্পিতভাবে আক্রমণটা করেছিল রাজারবাগ পুলিশ লাইনে। আর একটা গ্রুপ যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড চালিয়ে তারা পুরান ঢাকার দিকে যাবে, আর আরেকটা গ্রুপ যাবে ইপিআরের পিলখানা, যেটা ধানমন্ডি, এই ইপিআরের পিলখানাতে, আর একটা রাজারবাগ, আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পুরান ঢাকার দিকে। এই 3টা ভাগে তারা বিভক্ত হয়ে তারা অপারেশনটা চালাবে। যে গ্রুপটা ইপিআরের পিলখানায় যাবে ধানমন্ডিতে, এখানে সেখান থেকে ছোট্ট একটা দল বের হয়ে 32 নম্বরে গিয়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করবে, এই পরিকল্পনাটা সেখানে ছিল। তারা রাত 11:30টার দিকে বের হয়ে রাত 1:10 অপারেশন বিগ বার্ড, অপারেশন বিগ বার্ড নামে মেজর আবু বেলাল, এই মেজর আবু বেলালের নেতৃত্বে এখানে অল্প কিছু সংখ্যক 20 থেকে 25 জন সৈন্য নিয়ে মেজর আবু বেলাল গিয়ে বঙ্গবন্ধুর বাড়িটা রাত 1:10 ঘেরাও করে, এবং কাউকে নিচের দিকে হত্যা না করে তারা রাত 1:30 অর্থাৎ 20 মিনিট ধরে ওই অপারেশনটা চলেছিল। রাত 1:30 বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে তেজগাঁও ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়, ওই সময়কার যে ক্যান্টনমেন্টটা যেটা ছিল সেটা। এবং তেজগাঁও ক্যান্টনমেন্টের মধ্যে এখনকার যে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই আদমজি স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বঙ্গবন্ধুকে সেখানে রাখা হয়। পরবর্তীতে পাকিস্তানের মিম ও আলী কারাগারে সেখানে নিয়ে যাওয়া হয়।
আর এর মাঝখানে তারা এই অপারেশনের মাধ্যমে ঢাকা শহরে তারা বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তো এই হত্যাকাণ্ডে ধারণা করা হয়, অ্যাকুরেট তথ্যটা পাওয়া যায় না, যে প্রায় 10,000-এর উপরে লোককে তারা এই 25শে মার্চ রাত্রে তারা ঢাকা শহরে হত্যা করেছিল। এখন এই 25শে মার্চ দিবাগত রাত 1:30 যখন বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন, এর আগ থেকেই অর্থাৎ 23শে মার্চ যখন জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে আলোচনাটা সে ব্যর্থ হয়ে গেল, তখনই অধিকাংশ নেতৃবৃন্দ তারা বুঝে ফেলেছিল যে পাকিস্তানিরা একটা অকারেন্স ঘটাতে পারে। 24শে মার্চ সারাদিন একটা ধূম্রজাল অবস্থার সৃষ্টি হয়েছে, যে সবার মধ্যে একটা শঙ্কা যে কখন কি হয় কখন কি হয়। 25শে মার্চ বুঝে ফেলল বাঙালিরা যে পাকিস্তানিরা কিছু একটা করতে পারে। 25শে মার্চ অনেকে বলে থাকেন যে সন্ধ্যাবেলা আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আমরা যা বুঝতেছি পাকিস্তানিরা যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করতে পারে বা আমাদের উপর একটা ম্যাসাকার ঘটাইতে পারে, সুতরাং চলেন আমরা এখান থেকে পালিয়ে ভারতে চলে যাই, গিয়ে বাংলাদেশের যুদ্ধটা আমরা চালাই। তখন বঙ্গবন্ধু তাদের এই আহ্বানে সাড়া দেননি। তিনি বলেছেন যে আমার নিরস্ত্র বাঙালি জনগণকে আমি পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি পালিয়ে যাব, আমি তো সেই নেতা নই। আমি যে বাঙালি জনগণকে 1966 সাল থেকে 6 দফার মাধ্যমে আমি মুক্তির স্বাদ দেওয়ার জন্য আমি তৈরি করে এনেছি, সেই বাঙালি জনগণকে ফেলে রেখে আমি চলে যেতে পারি না। সুতরাং নেতার মতো সে উক্তি করেছে এবং তাকে কোনোভাবেই কেউ টলাইতে পারেনি। সে বলেছে আমার বাঙালি জনগণের ভাগ্যে যা রয়েছে আমার ক্ষেত্রে তাই হবে, আমি নিজের জন্য কোনো সুবিধা চাই না। এখন বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্বে সে রাত 12টার পরে, এখানে কোনো জায়গায় বলা হয়, অ্যাকুরেট তথ্যটাও এখানে নিয়ে একটু বিভ্রান্ত রয়েছে, রাত 12:20 তৎকালীন ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা পরবর্তীতে হয়েছিল বিডিআর, পরে হলো বিজিপি, এই ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্ট তাদের যে ওয়্যারলেস ছিল, সেই ওয়্যারলেসের মাধ্যমে বুয়েটের কয়েকজন ছাত্রের সহযোগিতায় সে এই ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে রাত 12:20 সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি সে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম.এ. আজিজের কাছে সর্বপ্রথমে প্রেরণ করেন। আমি ঘটনাটা আপনাদের সংক্ষেপে একটু বর্ণনা করে নিই। এম.এ. আজিজ ওই সময় চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি। এই এম.এ. আজিজের কাছে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা তিনি পাঠালেন। এম.এ. আজিজ অসুস্থ থাকাতে তৎকালীন আওয়ামী লীগ নেতা এম.এ. হান্নান ওই বার্তাটি নিয়ে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র, কালুরঘাটে স্থাপিত যে বেতার কেন্দ্রটি ছিল, সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রটি পাঠ করেন। এখন এখানে একটা ব্যাপার রয়েছে, 25শে মার্চ দিবাগত রাত, পরবর্তীতে 26শে মার্চ 1971 দুপুরবেলা বেলা 2টার দিকে এম.এ. হান্নান সর্বপ্রথমে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি যখন স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষে, তখন ওই ঘোষণাটি সবার কাছে গ্রাহ্য হয়নি। পরবর্তীতে সন্ধ্যাবেলা আবুল কাশেম সন্দীপ, একটা কলেজের প্রিন্সিপাল, তাকে নিয়ে এম.এ. হান্নান আবার দ্বিতীয় দফায় ভাষণটা দেন। তো ওই ভাষণটাও তখন ওই রকম গুরুত্ব পায়নি। পরবর্তীতে 27শে মার্চ তখন 8 বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার জিয়াউর রহমানকে এনে 27শে মার্চ ভাষণটি দেওয়া হয়েছিল এবং ওই ভাষণটি গুরুত্ব পায় না। পরবর্তীতে ওই ভাষণটিকে এডিট করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এই ভাষণটি দিচ্ছি, ওই ভাষণটা তখন গুরুত্ব পায়। কিন্তু প্রকৃতপক্ষে প্রথম ভাষণটা বঙ্গবন্ধুর ওই ভাষণটা এম.এ. হান্নান 26শে মার্চ 1971
তারিখে সে দিয়েছিল। এখানে অনেকেই কোশ্চিন করে যে বঙ্গবন্ধু এই বার্তাটি সে ঢাকা বেতার কেন্দ্রে না পাঠিয়ে সে চট্টগ্রাম বেতার কেন্দ্রে কেন পাঠালো। ব্যাপারটা হচ্ছে যে বঙ্গবন্ধু সে যে বিষয়টা আঁচ করতে পেরেছে যে পাকিস্তানিরা একটা ম্যাসাকার ঘটাইতে পারে, আর ওই সময়ে আর্মিদের আক্রমণ মানেই হচ্ছে সর্বপ্রথমে বেতার কেন্দ্র এবং টিভি কেন্দ্র এই দুইটা দখল করা। তার কারণ ওই দুইটা নিয়ন্ত্রণ নিতে পারলেই মূলত তারা ওটা সব কিছু নিজের মতো করে প্রকাশ করতে পারবে। এখন যদিও টিভি বা রেডিওর গুরুত্ব অত কমে গেছে, এখন সোশ্যাল মিডিয়াটা বেশি স্ট্রং হয়েছে, তখন তার ওটা ছিল না। ওই সময় টিভি এবং রেডিও কেন্দ্রটাই গুরুত্বপূর্ণ ছিল। তো তিনি চিন্তা করেছিলেন যে ঢাকা যে বেতার কেন্দ্রটা রয়েছে সেটাই সর্বপ্রথম তারা আক্রমণ করতে পারে, চট্টগ্রাম বেতার কেন্দ্রে তারা আক্রমণ করতে নাও পারে। তো চট্টগ্রাম বেতার কেন্দ্রটাও পাকিস্তানিরা গুড়িয়ে দিয়েছিল। তবে ওখান থেকে বাঙালি কয়েকজন কর্মকর্তা তারা 2টা ট্রান্সমিটার চুরি করে নিয়ে গিয়ে তারা চট্টগ্রাম থেকে 11 কিলোমিটার দূরে কালুরঘাট নামক জায়গাতে ওই 2টা ট্রান্সমিটার তারা বসিয়েছিল এবং ওই ট্রান্সমিটার থেকেই মূলত বাংলাদেশের স্বাধীনতাটা ঘোষণা করা হয়েছিল। সুতরাং বাংলাদেশের এই স্বাধীনতা দিবসটা 26শে মার্চ। বঙ্গবন্ধুর পক্ষে যখন এম.এ. হান্নান স্বাধীনতাটা ঘোষণা করলেন, ওই সময়ে এর মাঝখানে তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে গেলেন। আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে চলে গেল। অর্থাৎ যুদ্ধটা চালানোর মতন ওই সময়ে তেমন কোনো নেতা ছিল না। তো যে সমস্ত নেতৃবৃন্দ আওয়ামী লীগের ভারতে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম তাজউদ্দিন আহমেদ, সে আরও কয়েকজন আওয়ামী লীগের নেতাকে নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি দেখা করলেন। ইন্দিরা গান্ধী তাজউদ্দিন আহমেদকে পরামর্শ দিলেন যে আপনারা দ্রুত একটা সরকার গঠন করুন, সরকার গঠন করলে আমার পক্ষে আপনাদেরকে সাপোর্ট দেওয়াটা সুবিধা হবে। ইন্দিরা গান্ধীর এই পরামর্শ শুনে তখন তাজউদ্দিন আহমেদ সে অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে সে তখন সরকার গঠনের দিকে ধাবিত হলেন। 10ই এপ্রিল বাংলাদেশে অস্থায়ী সরকার গঠিত হলো। 10 এপ্রিল 1971 অস্থায়ী সরকার গঠন। কিন্তু অস্থায়ী সরকার কিসের উপরে ভিত্তি করে সেটা গঠিত হবে? তখন স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হলো। স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণা আর স্বাধীনতার ঘোষণাপত্র এটা কিন্তু ভিন্ন জিনিস। আপনারা দেখবেন সংবিধানের শেষে এবং 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 করে অনেকগুলা লাইন দেওয়া রয়েছে, ওইটা হচ্ছে ঘোষণাপত্র, যে কোন প্রেক্ষাপটে কি কারণে এই স্বাধীনতাটা ঘোষণা করা হয়েছে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, যে কুষ্টিয়াতে বাড়ি, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম এই ঘোষণাপত্রটি তৈরি করেছিলেন। ঘোষণাপত্রটি 10ই এপ্রিল এইটা বেতারের মাধ্যমে জারি করা হলো। অর্থাৎ এই ঘোষণাপত্রের উপরে ভিত্তি করেই কিন্তু অস্থায়ী সরকার গঠিত হলো। এই জায়গাতে আপনাদের পরীক্ষাতে কোশ্চেন আসে যে বাংলাদেশে অস্থায়ী সরকার কবে আত্মপ্রকাশ করেছিল? অর্থাৎ এই 10ই এপ্রিল সরকার গঠিত হলো, কিন্তু সরকারের শপথ অনুষ্ঠিত হলো না। এই অস্থায়ী সরকারের গঠনের পরে তখন 17ই এপ্রিল 1971 ওই সময় তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলা ইউনিয়নের ভবের পাড়া গ্রামে
ওই সময় তো মেহেরপুর জেলা ছিল না, মেহেরপুর ওই সময় কুষ্টিয়ার একটা মহাকুমা, অর্থাৎ এখনকার যে থানা, এই থানার মতো ছিল হচ্ছে মেহেরপুর। তো তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে, অর্থাৎ ওইটা ভারতের খুব কাছাকাছি, কলকাতার কাছাকাছি, যার পরিপ্রেক্ষিতে এই জায়গাতে ভারতের সিকিউরিটি দিবে এই আশ্বাসে তারা এই জায়গাটাকে বেছে নিয়েছিল এবং এখানে এই অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। শপথ অনুষ্ঠানের আগ দিয়ে এখানে স্বাধীনতার ঘোষণাপত্রটি এখানে আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে সেটা গৃহীত হয়। এখানে তো জারি করা হয়েছিল বলা হচ্ছে। আর 17 এপ্রিল এই ঘোষণাপত্রটি পাঠ করা হয় এবং গৃহীত হয়। যে ওখানে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে এটা গৃহীত হলো। অধ্যাপক ইউসুফ আলী এই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করলেন, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং ওই জায়গায় সিদ্ধান্ত নেওয়া হলো স্বাধীনতার ঘোষণাপত্রটি কার্যকর ধরা হবে 26 মার্চ থেকে। 26 মার্চ 1971 থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি কার্যকর ধরা হবে। আমি আবার যেটা রিপিট করি যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হলো 10 এপ্রিল, স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হলো 17 এপ্রিল, আনুষ্ঠানিকভাবে গৃহীত হলো 17 এপ্রিল, স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর ধরা হলো 26 মার্চ 1971। অনেকের কাছে বিষয়টা একটু কেমন কেমন মনে হয় যে পাঠ করা হলো 17 তারিখে, আবার কার্যকর ধরা হচ্ছে 26 মার্চ। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু স্বাধীনতার ঘোষণাটা দেওয়া হয়েছিল 26 মার্চ, সরকার গঠিত হয়েছে 10 এপ্রিল, তো এখন স্বাধীনতার ঘোষণাটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য মূলত এটাকে ব্যাক ডেট দিয়ে 26 মার্চ থেকে এটার কার্যকরটা ধরা হয়েছে। যদি এটাকে ব্যাক ডেট দেওয়া না হতো তাহলে এই স্বাধীনতার ঘোষণাটাকে তারা এই কার্যকরের মধ্যে আনতে পারতো না বা অস্থায়ী সরকারের গঠনের শপথটাও তারা করতে পারতো না। এই জন্য স্বাধীনতার ঘোষণাপত্রটি তাদের এখানে 3টা তারিখ রয়েছে এবং এমন কোনো বছর নেই যে চাকরির পরীক্ষাতে এই 3টা তারিখ আসে না। এটা প্রত্যেকটা বছরে কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আপনার এখান থেকে থাকবেই ঘোষণাপত্রটি। আমি যেভাবে বর্ণনাটা করেছি আশা করি আপনারা ধারাবাহিকভাবে পড়বেন, তাহলে দেখবেন যে এখান থেকে ভুল হচ্ছে না। 26, 10 এবং 17 এই অস্থায়ী সরকারের যে শপথ অনুষ্ঠিত হলো, এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যে সরকার গঠিত হলো তার প্রাথমিক সদস্য হলো 6 জন। এখানে প্রাথমিক সদস্য হলো সরকারের 6 জন। এটা আপনারা অনেক আগের থেকে পড়ে আসছেন যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মুনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী AHM কামারুজ্জামান, বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র যে খায়রুজ্জামান লিটন তার বাবা, এবং পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী হলেন খন্দকার মুস্তাক আহমেদ। এই 6 জন ব্যক্তিকে নিয়ে তখন সরকার গঠিত হলো। ওই সময় সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসাবে যিনি দায়িত্ব পালন করছিলেন, খুব পাওয়ারফুল একটা সচিবের দায়িত্ব, HT ইমাম। HT ইমাম তৎকালীন সরকারের মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী পরিষদ সচিব এই HT ইমাম বর্তমানে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি রাজনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন, এই HT ইমাম ওই সময় এই অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সরকারের
মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন রুহুল কুদ্দুস। রুহুল কুদ্দুস তিনি মুখ্য সচিব সরকারের, আর মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে এইচ.টি. ইমাম। এই দুইটা নাম আপনারা ভালো মতো মনে রাখবেন পরীক্ষাতে আসার মতো। এই দুইজন সচিব, মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিব। আচ্ছা, এরপরে জুলাই মাসে এসে তখন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করার জন্য বাংলাদেশকে কয়েকটা অঞ্চলে বিভক্ত করা হলো। এগারোই জুলাই 1971, এই তারিখটা কোনো কোনো জায়গাতে 9 জুলাই বলা হচ্ছে, আর কোনো কোনো জায়গাতে 11ই জুলাই। তো এইচ.টি. ইমামের এই বইটাতে 11ই জুলাইটাকে বাংলাদেশকে যে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয় এটা বলা হচ্ছে। বাংলাদেশকে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। তো এই সেক্টরের উপরে ভিত্তি করে আমাদের একাধিকবার পরীক্ষাতে কোশ্চিন আসছে এবং কম বেশি যে কোনো চাকরির পরীক্ষাতে আপনাদের এই সেক্টর থেকে কোশ্চিন থাকবেই। তো সেক্টরটা পড়ার ক্ষেত্রে আপনারা মানচিত্র আর্ট করে যদি পড়তে পারেন তাহলে দেখবেন যে বিষয়টা খুব সহজ হচ্ছে, মনে রাখাটা সহজ হবে। তো আমি মানচিত্রটা আর্ট করে আপনাদের একটু দেখানোর যদি চেষ্টা করি, যে এখানে যে 11টি সেক্টর যেটা ছিল, এর মধ্য থেকে আমরা এই 11টি সেক্টর দেখানোর চেষ্টা করব। প্রথমত এই সেক্টরগুলি নিচ থেকে অর্থাৎ ডান দিক থেকে উপরের দিকে উঠছে, আবার উপর থেকে নিচের দিকে নামছে। মেইনলি আমাদের এটা মনে রাখার সুবিধার্থে। তো আমরা যদি এখান থেকে এরকম ধরি যে এইটা 1 নম্বর সেক্টর, অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটা রয়েছে মানচিত্রের দিকে, এটা 1 নম্বর সেক্টর। আমরা এটাকে দুইটা অংশে ভাগ করি তাহলে দেখা যাবে এটা 2 নম্বর সেক্টর। অর্থাৎ এখানে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা এবং নিচের দিকে যে চাঁদপুর যে অংশটা রয়েছে এবং বরিশালের কিছু অংশ। তো মেইনলি ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, এই তিনটা হচ্ছে চোখে পড়ার মতো। এটা 2 নম্বর সেক্টরের মধ্যে। আর ফরিদপুরের কিছু অংশ 2 নম্বরের মধ্যে ছিল, কিন্তু মেইনলি তিনটা, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা। এটা 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টরের মধ্যে ঢাকার উপরে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নরসিংদী এবং বিবাড়িয়া, এটা 3 নম্বর সেক্টরের মধ্যে। 4 নম্বর সেক্টরটা অপেক্ষাকৃত ছোট ছিল, উপরের দিকে যেটা মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেটের কিছু অংশ। এখান থেকে কিশোরগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এটা 4 নম্বর সেক্টরের মধ্যে। 5 নম্বর সেক্টর, এখানে মেইনলি সিলেট, সিলেট এবং সুনামগঞ্জ, সিলেট এবং সুনামগঞ্জ 5 নম্বর সেক্টরের মধ্যে। আসলে কোনো জেলার আয়তন বা সীমানা ধরে যে সেক্টরগুলি করা হয়েছে তা কিন্তু নয়। তারা যুদ্ধ করার জন্য তাদের যে ভৌগোলিক যে অবস্থানটা ছিল সেটার অনুসারে তারা এই সেক্টরটা করেছিল। এখান থেকে এই দিকে রয়েছে 5টা সেক্টর, এইটুকু এখানে ফাঁকা থাক। আমরা যদি এই দিকে যাই, অর্থাৎ 6 নম্বর সেক্টর। এখন বর্তমানে যে রংপুর ডিভিশন, যে 8টা জেলা নিয়ে, এই রংপুর বিভাগ, এইটা
মূলত সেই সময়ে 6 নাম্বার সেক্টর ছিল। এখান থেকে যদি আমরা এই অংশটা এইটুকু বাদ থাকবে, এটা 7 নাম্বার সেক্টর। এখনকার যে রাজশাহী বিভাগ, বর্তমানে যে 8টা জেলা নিয়ে এই রাজশাহী বিভাগটা, এটা ছিল 7 নাম্বার সেক্টর। পরে 8 নাম্বার সেক্টর। 8 নাম্বার সেক্টরটা চাকরির পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে যশোর, কুষ্টিয়া, ফরিদপুরের কিছু অংশ মিলে এই 8 নাম্বার সেক্টর। যশোর, কুষ্টিয়া এই দুইটাই মূলত এখানে মেন। যশোর বলতে এখানে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ এর মধ্যে, ওই সময় তো জেলা ছিল না। আর কুষ্টিয়ার মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এটা। তো ফরিদপুরের কিছু অংশ 8 নম্বরের মধ্যে আর কিছু অংশ 2 নম্বরের মধ্যে ছিল। 9 নাম্বার সেক্টর এটা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা যেগুলো রয়েছে সেটার মধ্যে 9 নাম্বার সেক্টর। মেইনলি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল এটা হচ্ছে 9 নাম্বার সেক্টর। আর নিচের দিকে হচ্ছে 10 নাম্বার সেক্টর, যেটাকে আমরা নৌ সেক্টর বলি, অর্থাৎ আমাদের যে নদীপথটা যেটা ছিল এটা 10 নাম্বার সেক্টর, আমাদের নিচের দিকে যে সমুদ্রের মধ্যে যেটা রয়েছে। আর উপরের দিকে এটা 11 নাম্বার সেক্টর, অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, শেরপুর এখানকার অংশটা হচ্ছে এই 11 নাম্বার সেক্টর। ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর এটা 11 নাম্বার সেক্টর। তো আমরা যদি মানে অ্যাট এ গ্লান্স এই মেন জেলাগুলি আমরা দেখি, তাহলে 1 নম্বরে হচ্ছে চট্টগ্রাম, 2 নম্বরে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, 3 নম্বরে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, 4 নম্বরে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, 5 নম্বরে সিলেট, সুনামগঞ্জ, 6 নম্বরে বর্তমান রংপুর বিভাগ, 7 নম্বরে রাজশাহী বিভাগ, 8 নম্বরে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, 9 নম্বরে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, 10 নম্বর নৌ সেক্টর, আর 11 নম্বর ময়মনসিংহ, টাঙ্গাইল। দেখেন এই সেক্টরগুলি এইভাবে উঠেছে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টা এই দিকে। আবার ঠিক একইভাবে নিচের দিকে নেমেছে 6, 7, 8, 9, আর নিচের দিকে এসে 10 নম্বর হয়েছে, আর এখানে গিয়ে 11 নম্বর হয়েছে। অর্থাৎ 5টা এইদিকে, 4টা এইদিকে, নিচের দিকে একটা, উপরের দিকে একটা, এই হচ্ছে সেক্টরগুলি। আপনি নিজের মতো করে একটা মানচিত্র একেবারে যে অ্যাকুরেট হতে হবে তা নয়, আপনি আপনার মতো করে মানচিত্রটা আর্ট করে ওর মধ্যে আপনি সেক্টর এবং মেইন জেলাগুলির নাম লিখবেন, তাহলে দেখবেন যে আর ভুল হচ্ছে না। আচ্ছা, সেক্টরের সঙ্গে আমাদের সেক্টর কমান্ডারদের নামও পরীক্ষাতে আসে। তো মোট 17 জন ব্যক্তি সেক্টর কমান্ডারের দায়িত্ব এই 11টা সেক্টরে তারা পালন করেছিল। তো ওই 17 জন ব্যক্তির মধ্যে আমাদের সবগুলির নাম চাকরির পরীক্ষাতে আসে না, মূলত 8-9 জন সেক্টর কমান্ডারের নাম চাকরির পরীক্ষাতে আসার মতো। তার মধ্যে একটু বলি যে 11টা সেক্টরের মধ্যে এই 10 নম্বর সেক্টরে আবার নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। তো বাকি 10টা সেক্টরে যে 17 জন সেক্টর কমান্ডার ছিল তার মধ্য থেকে চাকরির পরীক্ষাতে আসার মতো এই 8-9 জন সেক্টর কমান্ডারের নাম আমরা জানার চেষ্টা করব। এইগুলি মনে রাখার জন্য আমরা ছোট্ট একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করি, অনেকেরই জানা আছে হয়তোবা। জিয়ার, খাস, 10, বানর, ওজন, শূন্যতা। এটাকে ভাঙলে
আমরা 11টা সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম আমরা পাই 1 2 4 5 6 7 8 9 10 11। এই 11টা সেক্টর কমান্ডারদের নাম মেন যেটা সেটা আমরা করব জিআর, খাস, দশ, বানর, ওজন, শূন্যতা। প্রথমত 1 নম্বর সেক্টর জিআর বলতে জিয়াউর রহমান। তিনি চট্টগ্রাম অঞ্চলের এদিককার সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। 2 নম্বর সেক্টর খাতে খালেদ মুশারফ। 3 নম্বর সেক্টর দন্তের সাথে কে এম শফিউল্লাহ। 4 নম্বর সেক্টর দতে সি আর দত্ত, চিত্তরঞ্জন দত্ত। 5 নম্বর সেক্টর তালব্য শতে মীর শওকত আলী, আমি সংক্ষেপে লিখছি এটা। 6 নম্বর সেক্টর বাতে উইং কমান্ডার বাশার, বিমান বাহিনীতে ছিলেন। 7 নম্বর সেক্টর নূর কাজী নুরুজ্জামান, যেটা বিসিএস এ এসেছিল, কাজী নুরুজ্জামান। কাজী নুরুজ্জামান। 8 নম্বর সেক্টর ওতে আবু উসমান চৌধুরী। 9 নম্বর সেক্টর জনতে মেজর জলিল জলিল। 10 নম্বর সেক্টর শূন্য বলতে এখানে কেউ দায়িত্বে ছিলেন না। শূন্যতে কেউ ছিলেন না। 11 নম্বর সেক্টর তাতে কর্নেল তাহের, এর মধ্যে দেখেন যে 7 নম্বর সেক্টর এটা কাজী মেজর কাজী নুরুজ্জামান। এটা তো নুরুজ্জামান নামে 2 জন দায়িত্বে ছিলেন। যেমন 3 নম্বর সেক্টর এখানে কে এম শফিউল্লাহ প্লাস মেজর নুরুজ্জামান। এটা একটু খেয়াল করবেন যে এখানে হচ্ছে কাজী নুরুজ্জামান আর এখানে শুধুমাত্র নুরুজ্জামান। তো বিসিএস এ অপশনে ছিল যে 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, ক মেজর নুরুজ্জামান, খ মেজর কাজী নুরুজ্জামান। সুতরাং ওই সময় মাথায় কাজ করে না আসলে যে কোনটা এসেছে, 2টা হয়ে গেছে। তো কাজীটা হচ্ছে 7 নম্বর সেক্টরের আর শুধুমাত্র নুরুজ্জামানটা হচ্ছে 3 নম্বর সেক্টরের। তো এই নামগুলি আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং এইগুলাই মূলত চাকরির পরীক্ষাতে আসার মতো। জিআর, খাস, দশ, বানুর, ওজন, শূন্যতা। আচ্ছা, এরপরে আসি আমরা 15ই আগস্ট 1971। 15ই আগস্ট 1971 অপারেশন আগস্ট 1971 পাকিস্তানিদের যে নৌবহর যেটা ছিল তাদের যে সমস্ত রসদ, এই রসদগুলি তারা নৌপথে পাকিস্তান থেকে তারা নিয়ে আসতো। তখন বাঙালি মুক্তিসেনারা এই পাকিস্তানিদের নৌবহরগুলি ধ্বংস করার জন্য তারা অনেক আগের থেকেই এটা প্রস্তুতি নিতে থাকে। ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় তারা এই প্রস্তুতিটা নিতে থাকে। তো
এই পাকিস্তানি নৌবহর এটা ধ্বংস করার জন্য এই মুক্তি সেনারা যে অপারেশনটা চালিয়েছিল এই অপারেশনের নাম কি? আপনারা একটু লিখে জানান। পানি, ওই বোতলটা নিয়ে আসতো স্বামী। পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ধ্বংসের জন্য মুক্তি সেনারা 15ই আগস্ট 1971 যে অপারেশন চালিয়েছিল এই অপারেশনের নাম কি? আসমাউল হুসনা জ্যাকপট, তানজিম তামান্না জ্যাকপট, সবুজ গনি জ্যাকপট। অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট এই অপারেশনের মাধ্যমে বাঙালিরা যেটা আক্রমণটা চালায় পাকিস্তানিদের মনোবল ভেঙে যাওয়ার ক্ষেত্রে মানে প্রথম কাজটা করেছিল এই অপারেশন জ্যাকপট। রাত 1:10 কয়েকজন বাঙালি যুবক তারা মাইন নিয়ে গিয়ে রাতের বেলায় চট্টগ্রামে যে সমস্ত জাহাজগুলি ছিল তার নিচে তারা লাগিয়ে দিয়ে আসে। কিছুক্ষণ পরে সেটাকে বিস্ফোরণ ঘটিয়ে ওই জাহাজগুলিকে তারা ধ্বংস করেছিল। প্রায় 22টা জাহাজ পাকিস্তানিদের এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে ধ্বংস করা হয় এটা। এরপরে 21 নভেম্বর 1971 এই অপারেশন জ্যাকপট কিন্তু এটা রিটেনে টিকা আকারে আসতে পারে অপারেশন জ্যাকপট। সুতরাং আপনারা টিকার মতো করে এটা নোট করে পড়ার চেষ্টা করবেন। 21 নভেম্বর 1971 সেনা, নৌ এবং বিমান বাহিনী একত্রে তারা যৌথ বাহিনী গঠন করে, সেনা, নৌ এবং বিমান বাহিনী। এর আগে তারা বিক্ষিপ্তভাবে তারা এই আক্রমণটা চালাচ্ছিল। কত বাজলো স্বামী? কিন্তু 21শে নভেম্বর কিন্তু 21শে নভেম্বর থেকে তারা যৌথভাবে আক্রমণটা চালায় এবং এই দিনটা বর্তমানে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস বর্তমানে এটা পালন করা হয়। দেখবেন যে ঢাকা ক্যান্টনমেন্টে এই দিন বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বিশেষ অনুষ্ঠান করে এবং প্রত্যেকটা ক্যান্টনমেন্টে জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় এই 21শে নভেম্বর। এরপরে 3 ডিসেম্বর 1971 3 ডিসেম্বর 1971 ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই দিন মানে এর আগ পর্যন্ত দেখেন 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে। ভারত পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছে, কিন্তু ওই সময় সরাসরি তারা স্বাধীনতাটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। 3 ডিসেম্বর 1971 ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তারপরের থেকেই যুদ্ধের মোড়টা ভিন্ন খাতে প্রবাহিত হতে থাকে। পরে 6 ডিসেম্বর 1971 এই সময়ে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের যে যৌথ আক্রমণটা চলছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সর্বপ্রথম একটা জেলা শত্রুমুক্ত হতে থাকে। এখন আপনারা লিখে জানান যে 6 ডিসেম্বর 1971 বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? প্রথম শত্রুমুক্ত জেলা
ভারতের সহযোগিতায় তারা বিমান পেয়েছিল। রাজু হাসান রাজ লিখছ, বাংলাদেশিরা বিমান পেল কিভাবে? এই বিমানগুলি মূলত ভারতের সহযোগিতায় তারা চালাচ্ছিল। শিহাব আলম যশোর বাংলাদেশে প্রথম শত্রু মুক্ত জেলা যশোর। থ্যাংক ইউ। 6 ডিসেম্বর এখানে বাংলাদেশকে যখনই শত্রুমুক্ত জেলা বা বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশকে সর্বপ্রথমে স্বীকৃতি দিল ভুটান। এইটা নিয়ে একটু বলতে হয় যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। এর প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পরে অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বরের পরে বলা হলো যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র ভুটান। কিন্তু খুব অল্প দিনের মধ্যে এই তথ্যটা চেঞ্জ করে বলা হলো যে না, ভুটান যে তার বার্তাটি পাঠিয়েছিল, ভুটানের তার বার্তাটি পাওয়ার আগেই ভারতের তার বার্তাটি বাংলাদেশ সরকারের কাছে গৃহীত হয়েছে, সুতরাং বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র ভারত। সুতরাং ভুটানের পরিবর্তে হলো ভারত। আমরা এতদিন সেটাই জেনে আসছি। 2014 সালে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। তখন ভুটানের এই প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে তারা বিভিন্ন ডকুমেন্টস উঠিয়ে দেয়। তারা দাবি করে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র হচ্ছে ভুটান। পরবর্তীতে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব শহীদুল হক তৎকালীন সময়ে তার কাছেও বিভিন্ন ডকুমেন্টস দেওয়া হয় এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকও সাংবাদিকদের সামনে বর্ণনা করেন যে আমাদের কাছে যে ডকুমেন্টসগুলি ভুটান সরকার দিয়েছে তাতে প্রতীয়মান যে ভুটানই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র। এরপরে 2016 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলী তিনি জাতীয় সংসদে তখন 17 সালের 28শে ফেব্রুয়ারি তিনি জাতীয় সংসদে তখন তিনি বিবৃতি দিলেন যে আমাদের কাছে ডকুমেন্টস যেটা আমরা পেয়েছি সেই অনুসারে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র ভুটান। এই পররাষ্ট্রমন্ত্রীর এই ভাষণের পরে আর অন্য কোনো ভাষণ দেওয়া হয়নি এবং ওটাও এক্সপান্স করা হয়নি। আপনারা জানেন যে সংসদে যে কথাটি বলা হয় সেটাকে রেকর্ড আকারে রাখা হয়, যার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যটাই রেকর্ড আকারে রয়েছে এবং এটাই এখন স্বীকৃত যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র ভুটান আর দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে ভারত। 6 ডিসেম্বর বেলা 10:30টার দিকে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দান করে আর বেলা 2:30টার সময় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এই তথ্যটা এখন পর্যন্ত প্রচলিত। আর পরবর্তীতে যদি কোনো কিছু চেঞ্জ হয় তখন আপনারা ঠিক ওইভাবে পড়বেন, মানে বৃষ্টি যেই দিক থেকে আসবে আপনারা ছাতাটা ওই দিকে ধরবেন। এখন ভুটান আছে, ভুটানটাই পড়বেন, পরবর্তীতে চেঞ্জ হলে সেটা দেখবেন। আচ্ছা, 6 ডিসেম্বরের পরে যখন এই কিছু জেলাগুলি শত্রুমুক্ত হওয়া শুরু করলো, এরা 12ই ডিসেম্বর এসে পাকিস্তানিরা বুঝে ফেললো যে আমাদের পক্ষে হয়তোবা আর সম্ভব হবে না এই অঞ্চলটাকে ধরে রাখা। 13 তারিখে একটা ধূম্রজালের অবস্থা সৃষ্টি হলো। ভারতীয় বিমান বাহিনীর থেকে তখন বিভিন্ন লিফলেট ছড়াতে লাগলো যে তোমরা আত্মসমর্পণ করো, তোমরা আত্মসমর্পণ করলে, মানে পাকিস্তানিদেরকে বলতে লাগলো তোমরা আত্মসমর্পণ করলে তোমাদেরকে নিরাপদে পৌঁছায় দেওয়া হবে। 13 তারিখে এই কাজটা শুরু হলো। তখন পাকিস্তানিরা চিন্তা করলো যে আমরা তো এদেরকে ছেড়ে দিচ্ছি, সুতরাং ছেড়ে দেওয়ার আগ দিয়ে আমরা মরণ কামড়টা দিয়ে দিই। অর্থাৎ 14 ডিসেম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ যে সমস্ত সন্তানগুলি ছিল, বেছে বেছে যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, এদেরকে ধরে ধরে তখন হত্যা করা হয়। এটা 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 15ই ডিসেম্বর জাস্ট আনুষ্ঠানিকতা। তারা সর্বশেষ পর্যায়ে আমেরিকান এম্বাসির সঙ্গে, যুক্তরাষ্ট্রের যে এম্বাসি ছিল তাদের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করলো পাকিস্তানি সেনা সদস্যরা,
এবং সেখান থেকে কোনো সিগন্যাল না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা 16ই ডিসেম্বর সকল প্রস্তুতি সম্পন্ন করে 16ই ডিসেম্বর বেলা 4:45 16ই ডিসেম্বর 1971 বিকেল 4:45 রেসকোর্স ময়দানে আমির আবদুল্লাহ নিয়াজি, এই আমির আবদুল্লাহ নিয়াজি সে 93,000 সৈন্য এবং তাদের পরিবারবর্গকে নিয়ে তারা সেখানে আত্মসমর্পণ করে। আপনাদের অধিকাংশ বইয়ে 93,000 সৈন্যের কথা বলা হয়, কিন্তু তথ্যটা সঠিক নয়। এখানে মূলত 72,000 ছিল সৈন্য, আর 21,000-এর মতো ছিল তাদের বউ বাচ্চা, অন্যান্য আত্মীয় স্বজন, মানে পরিবারবর্গ। এটা সব মিলিয়ে 93,000 জনকে নিয়ে এই আমির আবদুল্লাহ নিয়াজি তিনি পাকিস্তানের পক্ষে এখানে আত্মসমর্পণ করেন। আর ভারত বাংলাদেশ যে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন এই পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা, এই জগজিৎ সিং অরোরার কাছে তখন এই আমির আবদুল্লাহ নিয়াজি তিনি আত্মসমর্পণ করেন। এখন আর বাংলাদেশের পক্ষে ওই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে একে খন্দকার, যেটা পাবনার। এখন এখানে অনেকের মধ্যে একটা কোশ্চিন জাগে যে যুদ্ধ হলো বাংলাদেশে, কিন্তু তারা আত্মসমর্পণ করলো ভারতের কাছে কেন? এটা তো ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান মানে নিজের আত্মসম্মান বোধের কিছু তাদের মধ্যে জাগ্রত হয়েছিল। তারা ভাবলো যে এই পূর্বাঞ্চল ছোট্ট একটা জায়গা, আমরা যদি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করি তাহলে বিশ্ব দরবারে পাকিস্তানি সৈন্যবাহিনীটা নিচু হয়ে যাবে, যে ছোট্ট একটা রাষ্ট্রের কাছে পাকিস্তান হেরে গেছে। তো আমরা পরাজয় যখন করবই তখন বড় একটা রাষ্ট্রের কাছে আমরা পরাজয় স্বীকার করি, তাহলে আমাদের খুব বেশি একটা মান সম্মান যাবে না, যেহেতু ভারত বড় একটা রাষ্ট্র। মানে বিভিন্ন বিষয় ফ্যাক্টর কাজ করেছে, যার পরিপ্রেক্ষিতে তারা ওই জগজিৎ সিং অরোরার কাছে তারা আত্মসমর্পণ করেছে। আর যে কোনো রাষ্ট্র তো নিজের ক্রেডিট নিতে চাই এটা। আর আরেকটা কথা যে ওই সময় বাংলাদেশে এখানকার যিনি প্রধান ছিলেন আতাউল গনি উসমানী সেনাবাহিনীর, তিনি কেন উপস্থিত ছিলেন না? এটাও আমির আবদুল্লাহ নিয়াজির একটা কারসাজি। তিনি আত্মসমর্পণের আগে জগজিৎ সিং অরোরার কাছে তিনি কিছু কন্ডিশনস দিয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে যে এই আতাউল গনি উসমানী তিনি তো পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন, তো এই আমির আবদুল্লাহ নিয়াজির অধীনে এই আতাউল গনি উসমানী একসময় ট্রেনিং করেছে। আতাউল গনি উসমানী তিনি কর্নেল থাকা অবস্থাতে অবসরে চলে গিয়েছেন। তো তার মানে আমির আবদুল্লাহ নিয়াজির অধীনস্থ ব্যক্তি হচ্ছে এই আতাউল গনি উসমানী ছিল। তো এখন আর্মিতে চেইন অফ কমান্ড তো খুব গুরুত্বপূর্ণ। তখন আমির আবদুল্লাহ নিয়াজি চায় নাই যে আতাউল গনি উসমানী কাছে আমি আত্মসমর্পণ করি, সুতরাং সে টেকনিক্যালি যেভাবেই হোক ওই আতাউল গনি উসমানীকে ওই অনুষ্ঠান থেকে সে মাইনাস করার চেষ্টা করেছিল। এটা ওয়ান অফ দ্য ফ্যাক্ট। আরও অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা ছিল একটা অন্যতম ঘটনা। আচ্ছা, এরপরে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করলো। এখন বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যে সমস্ত ব্যক্তিরা ভূমিকা রেখেছিলেন, আমেরিকা পাকিস্তানের গাছে তুলে দিয়ে শেষ অবস্থা বেগতিক দেখে মই দিয়ে পালিয়েছিল। বাংলাদেশ ভারতের যৌথ বাহিনী গঠন না করতো তাহলে কি জেনেভা কনভেনশন মানত? আসলে ইতিহাস তো পূর্বের কথা বলে না, যে ঘটনাটি ঘটে যায় তার উপরে সিদ্ধান্ত নেয়। আচ্ছা, পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সমস্ত বিদেশি ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের নামগুলিও আমাদের চাকরির পরীক্ষাতে আসে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে যে নামগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রথমেই বলতে হয়
সাইমন ড্রিং, তিনি একজন ব্রিটিশ সাইমন ড্রিং ব্রিটিশ সাংবাদিক। 2 জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? আপনারা লিখে জানান তো, জর্জ হ্যারিসন তিনি কোন দেশের নাগরিক? তার বিখ্যাত ব্যান্ড দল বিটলস, ব্যান্ড দল ছিল বিটলস। তিনি বিখ্যাত মূলত কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্ট ফর বাংলাদেশটা হয়েছিল 1 আগস্ট 1971 ম্যাডিসন স্কোয়ার, নিউ ইয়র্ক, ইউএসএ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ারে এই কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল। কে কে লিখেছেন? তৌফিক সরকার ব্রিটেন, দিলরুবা ইয়াসমিন হেরে গেলেন, আমেরিকা না, ব্রিটেন। জর্জ হ্যারিসন তিনি ব্রিটেনের নাগরিক ছিলেন। ব্রিটেনের নাগরিক হলেও তিনি কিন্তু কনসার্টটা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে 3 ইয়েভগেনি তুশেস্কর, নাম শুনে বুঝতে পারছেন, রাশিয়ান কবি। তিনি কবিতার মাধ্যমে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধটা ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন। 4 আদ্রে মার্লো, ফ্রান্সের বিখ্যাত সাহিত্যিক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেছিলেন, যদিও করেন নাই কিন্তু ইচ্ছা পোষণ করেছিলেন। ফ্রেঞ্চ সাহিত্যিক। আদ্রে মার্লো আর মাদার ম্যারিও ভেরেনজি, তিনি ইতালিয়ান পাদ্রী। ইতালিয়ান পাদ্রী, যদিও তিনি ধর্ম প্রচার করতে এসেছিলেন, কিন্তু ওই সময় মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন টাকা পয়সা এবং খাবার দিয়ে এই মাদার ম্যারিও ভেরেনজি তিনি সাহায্য সহযোগিতা করতেন। পণ্ডিত রবি শঙ্করের নামটা আপনারা সবাই জানেন, ভারতের বিখ্যাত সেতার বাদক। এটা এই ব্যক্তিগুলির নাম মানে ওতপ্রোতভাবে জড়িত। আর আরেকজন রয়েছে যিনি একমাত্র বিদেশি ব্যক্তি হিসাবে বাংলাদেশ পদক পেয়েছিলেন, W.B. ওয়ান্ডারল্যান্ড। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক, W.B. ওয়ান্ডারল্যান্ড। আচ্ছা, এর সম্পর্কে একটু বলতে হয়। এই W.B. ওয়ান্ডারল্যান্ড ইনার জন্ম ছিল নেদারল্যান্ডসে। ছোটোবেলায় সে তার বাবা মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যায় এবং সেখানেই সে বড় হয়। জন্ম নেদারল্যান্ডসে আর অস্ট্রেলিয়ান নাগরিক। পরবর্তীতে লেখাপড়া করে তিনি বাটা শু কোম্পানিতে চাকরি নেন। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে ওই সময় বাটা শু কোম্পানির কান্ট্রি ডিরেক্টর ছিলেন এই W.B. ওয়ান্ডারল্যান্ড। তো তার পাকিস্তানি সেনা সদস্যদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো সে ওই সমস্ত বড় বড় অফিসারদের সঙ্গে সে আড্ডা দিত এবং তাদের কাছ থেকে সে তথ্য সংগ্রহ করত, জিজ্ঞাসা করতো গল্প ছলে যে আপনারা আগামীকালকে কোথায় যাবেন, কোন দিকে অপারেশনে যাবেন। ওরা হয়তো গল্পের ছলে বলে দিত যে অমুক দিকে যাব। তখন সঙ্গে সঙ্গে বিভিন্ন মাধ্যম দিয়ে ওদের কাছে তথ্য পাঠাতো মুক্তিযোদ্ধাদের কাছে যে তোমরা ওখান থেকে সরে পড়ো, পাকিস্তানি সেনা সদস্যরা আগামীকালকে ওই দিকে যাবে। সে এইভাবে হাজার হাজার মুক্তিযোদ্ধার জীবন বাঁচিয়েছিল এবং
সে প্রচুর টাকা বেতন পেত এবং প্রচুর টাকা পয়সাও সে অর্থ সহযোগিতা করত। অর্থ এবং তথ্য এই দুইটা দিয়ে ডব্লিউ.বি. ওয়ান্ডারল্যান্ড সে সাহায্য সহযোগিতা করেছিল। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য 1973 সালে 15ই ডিসেম্বর বাংলাদেশ সরকার 4টা ক্যাটাগরিতে কয়েকজন ব্যক্তিকে তারা 4টি পদকে ভূষিত করে। এটা খুব কমন যে বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 আর বীর প্রতীক 426। এই হচ্ছে 676 জন। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, সিরিয়ালি আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন। তো এর মধ্যে এই একমাত্র বিদেশি ব্যক্তি ডব্লিউ.বি. ওয়ান্ডারল্যান্ড যিনি এই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। এটা তো আমরা আজকে মোটামুটি এখানেই শেষ করব। তো তার আগে আপনাদের একটু বলি যে মুক্তিযোদ্ধা সম্পর্কিত আপনারা যদি বাংলায় কিছু পড়েছেন যে কিছু গল্প, উপন্যাস, নাটক এইগুলো রয়েছে, আপনারা সেখান থেকে বেছে বেছে কিছু গল্প, উপন্যাস, নাটকের নাম জানবেন। আর আরেকটা রয়েছে মুক্তিযুদ্ধ বা আমাদের এর আগে যে সমস্ত আন্দোলন সংগ্রামগুলি ঘটেছে তার উপরে ভিত্তি করে বিভিন্ন ভাস্কর্য রয়েছে। তো এই ভাস্কর্যগুলি আপনারা বইয়ে অনেকগুলি রয়েছে, পড়লে মনে থাকে না। তো এইটাকে আপনারা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারেন। কেমন? ধরুন যে পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যে কয়টা রয়েছে তার মধ্যে পুরাতন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি 10-12টা, এই পুরাতন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি কি ভাস্কর্য রয়েছে, যে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এই সমস্ত ভাস্কর্য বিশ্ববিদ্যালয় কি ভাস্কর্য? পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এরপরে ঢাকা কেন্দ্রিক, যে ঢাকাতে গুরুত্বপূর্ণ ভাস্কর্য কোনটা রয়েছে। আর পুরাতন যে জেলাগুলি রয়েছে, 17টা যে পুরাতন জেলা রয়েছে, ওই 17টা জেলায় কি কি ভাস্কর্য রয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক আর পুরাতন জেলা কেন্দ্রিক, এইভাবে ভাস্কর্যগুলি পড়ার চেষ্টা করবেন। বীরাঙ্গনা খেতাবপ্রাপ্ত কয়জন? মহিলাদের মধ্যে 2 জন খেতাব পেয়েছিল, তারামন বিবি এবং ডাক্তার সেতারা বেগম। আর কাকন বিবিকে এটা বিএনপি সরকার ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা আর বাস্তবায়ন করেনি। যেমন এখানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত ব্রিগেডিয়ার জামিলুর রহমানকে ঘোষণা করেছিল, কিন্তু পরবর্তীতে এটা গেজেট আকারেও আর প্রকাশ করেনি। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমরা এর পরবর্তীতে বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।